আজকে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের অফিস সহায়ক 2023 সালের প্রশ্ন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 17/11/2023 অর্থাৎ আজ থেকে প্রায় ঠিক 1 বছর আগে। সময় ছিল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 70। তো প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। বাংলায় সন্ধি বিচ্ছেদ 4টি রয়েছে, 4টির জন্য 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে। তো প্রথমে আমরা বাংলা দেখি। প্রথমে 1 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক। ক নম্বরে রয়েছে গবেষণা, গবেষণায় সন্ধি বিচ্ছেদ গজগেষণা, অহর্নিশ অহযোগ নিশা, দুষ্প্রাপ্য দুযোগ প্রাপ্য, অন্তর্ধান অন্তযোগ ধান। এরপর আছে শব্দগুলোর ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর। প্রথম হচ্ছে শতাব্দী, শতাব্দের সমাহার। আমরা জানি সমাহার শব্দ থাকলে সেটা হয় দ্বিগু সমাস। বিষাদ সিন্ধু, বিষাদের রূপ সিন্ধু। আর রূপ কথাটি থাকলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। মহাত্মা, মহান আত্মা যার, তাহলে বহুব্রীহি সমাস। যার থাকলে সেটা বহুব্রীহি সমাস হয়ে থাকে। বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন। পোয়াবারো, পোয়াবারো বাগধারার অর্থ হচ্ছে পরম সৌভাগ্য। ঠিক সময় মতো বৃষ্টি নামলো, চাষিদের তো পোয়াবারো। হস্তিমূর্খ, এটার অর্থ হচ্ছে নিরেট বোকা। ওরকম হস্তিমূর্খ লোকের কাছে পরামর্শ চাওয়ার দরকার আছে কি। এরপর ক নম্বর হচ্ছে ধামাধরা, এই বাগধারার অর্থ হচ্ছে তোষামতকারী। ধামাধরা ব্যক্তিদের এড়িয়ে চলো, এরাই যে কোনো মানুষের বড় শত্রু। এরপর 4 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ। ক নম্বরে রয়েছে যশোৎসব উৎসব জয়ন্তী। খ নম্বরে রয়েছে মাটি দিয়ে তৈরি মৃন্ময়। গ নম্বরে রয়েছে হরণ করার ইচ্ছা জিঘাংসা। 5 নম্বরে রয়েছে গ্রন্থগুলো কোন ধরনের রচনা রচয়িতা। উত্তর, অর্থাৎ গ্রন্থটির কী ধরনের রচনা এবং এটি কে রচিত করেছেন সেটি আমাদেরকে বলতে হবে। ক নম্বরে রয়েছে অপরাজিতা, অপরাজিতা একটি উপন্যাস, এটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খ নম্বর হচ্ছে রাশিয়ার চিঠি, এটি একটি ভ্রমণকারী, এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শর্মিষ্ঠ হচ্ছে একটি নাটক এবং এটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর আমরা 6 নম্বরে দেখব বানান শুদ্ধ করে লিখুন, অর্থাৎ এটি শুদ্ধ এবং অশুদ্ধ বানান। অশুদ্ধ রয়েছে সেগুলো শুদ্ধ করে লিখতে হবে। অশুদ্ধ বানান রয়েছে সমীচীন এবং শুদ্ধ বানান হবে সমীচীন। অর্থাৎ এখানে ম এবং চ দুইটিতে রস্বইকার ছিল, কিন্তু শুদ্ধ বানানে ম এবং চ দুইটিতে হবে দীর্ঘইকার। এরপর খ নম্বর রয়েছে মুমূর্ষু, মুমূর্ষুতে দেখুন 3টি রস্বইকার আছে, কিন্তু শুদ্ধ বানানে মাঝখানে যে মর সাথে আমাদের কার চিহ্নটি থাকবে সেটি হবে দীর্ঘ উকার। এরপর গ নম্বর রয়েছে দর্শনীয়, দর্শনীয় এটি মূলত ভুল বানান এবং শুদ্ধ হবে দ দীর্ঘ উকার মধ্য ন দীর্ঘ ইকার অন্তস্থ, এই হলো দর্শনীয়। এরপর আমাদের ঘ নম্বর রয়েছে দূরীভূত, দূরীভূত এর শুদ্ধ বানান হচ্ছে দ দীর্ঘ উকার ববিন্দ্র দীর্ঘ ইকার, এরপর ভ দীর্ঘ উকার ত, দূরীভূত। এরপর আমরা যদি দেখি এখানে রয়েছে 7 নম্বরে বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন, অর্থাৎ কারক বিভক্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি দেখি তাহলে আমাদের হবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, এটি হবে আমাদের হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। দেখুন আমাদের ঔষধ, এখন আমরা জানি যে কি দিয়ে উত্তর করলে যদি উত্তর পাওয়া যায়, প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কি দিয়ে, তাহলে সেটি আমাদের কর্মকারক। তাহলে আমাদের কি দেব, ঔষধ দেবো, তো আমরা উত্তর পাচ্ছি এখানে, জন্য এটা ঔষধ হচ্ছে কর্মকারক এবং এই ঔষধের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, এই কারণে এটা আমাদের হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপর খ নম্বর রয়েছে আকাশ তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এখানে স্থান বোঝাচ্ছে আকাশে, এই জন্য এটা হচ্ছে আমাদের অধিকরণ। যদি স্থান বোঝে তাহলে সেটাই অধিকরণ কারক এবং আকাশের সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে, এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি, এই কারণে আকাশে আমাদের হচ্ছে অধিকরণে সপ্তমী। এরপর আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবের নিচে আন্ডারলাইন করা আছে, এখানেও এ বিভক্তি রয়েছে, অবশ্যই সপ্তমী হবে এবং রাঘবে এটা হচ্ছে আমাদের অপাদানে সপ্তমী। এরপর ঘর নম্বর রয়েছে দেশের সেবা করো, নিঃস্বার্থভাবে কোনো কিছু করা বুঝলে সেটা আমাদের হয় সম্প্রদান, তাহলে দেশের এর সাথে র বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে সম্প্রদানে ষষ্ঠী। এরপর 8 নম্বর রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ডেঙ্গু ফিভার। 9 নম্বর ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আমাদেরকে 9 নম্বরে বলছে যে প্রিপোজিশন, তাহলে হি ডাজ নট অ্যাডহিয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল, এখানে আমাদের অ্যাডহিয়ার টু হবে, তাহলে হি ডাজ নট অ্যাডহিয়ার টু এনি প্রিন্সিপাল। বি নাম্বার রয়েছে জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, এখানে গণিতে যদি দক্ষ বোঝায় তাহলে আমাদের গুড অ্যাট হয়, তাহলে জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এখানে আমাদের বি নাম্বার হবে অ্যাট। সি নাম্বার রয়েছে দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, আমরা জানি যদি বেশি খেয়ে মারা যায় তাহলে প্রিপোজিশনের হিসাবে ডাইডের সাথে ফ্রম হয়ে থাকে,
তাহলে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। যদি দেশের জন্য মারা যায় তাহলে ফর, যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে বাই, যদি রোগে মারা যায় তাহলে অফ, এগুলো আমরা জানি। এবার ডি নাম্বার হচ্ছে হি হ্যাজ অ্যাসুরড মি ড্যাশ সেফটি, তাহলে হি হ্যাজ অ্যাসুরড মি অফ সেফটি। এরপর জন্য যদি 10 নম্বর দেখি, 10 নম্বর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, তার মানে এগুলো হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই নাম্বার হচ্ছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার, তাহলে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। দ্য পুলিশ ড্যাশ বি ভার্ব এখানে আমাদেরকে বসাইতে হবে ইনফর্ম ইয়েস্টারডে, তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম ইয়েস্টারডে। এবার সিনেমা রয়েছে দ্য আরবিয়ান নাইটস ড্যাশ, এখানে আমাদের বি ভার্ব বসাইতে হবে স্টিল এ গ্রেট, দ্য আরবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট। ডের রয়েছে মাই ফাদার ড্যাশ লিভ বিফোর আই ক্যাম, এটা আমাদের একটা কন্ডিশনাল সেন্টেন্স, মূলত পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমাদের হচ্ছে এটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে হয় আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট এবং আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ পাস্ট পারফেক্টটা আমাদের ডিপেন্ড করবে আফটার আছে নাকি বিফোর আছে। যদি আফটার থাকে তাহলে পাস্ট পারফেক্টটা পরে হবে, যদি বিফোর থাকে তাহলে তার পাস্ট পারফেক্টটা আগে হবে। তো এই যেটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে মাই ফাদার, এখানে আমাদের বিফোর আছে, তার মানে আমাদের শুরুতেই হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে মাই ফাদার হ্যাড, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তাহলে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই ক্যাম, কেন আমাদের পাস্ট ইনডিফিনিট রয়েছে। এরপর যদি আমরা 11 নম্বর দেখি, 11 নম্বর রয়েছে রাইট দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই নাম্বার রয়েছে হু হ্যাজ ব্রোকেন দ্য জক, আমাদের এখানে অ্যাক্টিভ দেওয়া রয়েছে, পেসিভ করতে হবে, তাহলে হু হ্যাজ ব্রোকেন দ্য জক। আমরা জানি হু থাকলে পেসিভের ক্ষেত্রে আমাদের বাই হুম হয়, তাহলে বাই হুম হ্যাজ দ্য জক বিন ব্রোকেন। বি নাম্বার হচ্ছে আই নো হিম, আমরা ভয়েসের নিয়ম অনুসারে জানি অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, তো সেই নিয়ম অনুসারে আমরা যদি করি আই নো হিম তাহলে হি ইজ নোন টু মি। এরপর সি নাম্বার হচ্ছে ওপেন দ্য উইন্ডো, যদি কোনো অনুরোধ সূচক বাক্য বোঝায় তাহলে আমরা সেটা লেট দিয়ে শুরু করতে হয় ভয়েসের ক্ষেত্রে, তাহলে যেহেতু এটা অনুরোধ সূচক বাক্য তাহলে আমাদের এখানে লেট দিয়ে শুরু হবে, তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন। এরপর আমরা যদি 12 নম্বর দেখি, 12 নম্বর আছে রাইট ডাউন দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, মূলত হচ্ছে ন্যারেশন বা উক্তি। এই নাম্বারে রয়েছে শি সেড আই ওয়েন্ট হোম, তাহলে শি সেড দ্যাট শি হ্যাড গান হোম। বি নাম্বার রয়েছে রানা সেড টু মি লেট আস গো হোম, এটা একটি অনুরোধসূচক বাক্য, এখানে প্রপোজ দেওয়া হয়েছে, তাহলে রানা প্রপোজ টু মি টু গো হোম। এবার আমরা দেখব ট্রান্সলেশন। 13 নম্বর রয়েছে সে গোল্লায় গেছে, হি হ্যাজ গান টু দ্য ডগস। 1 নম্বর আছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এরপর 14 নম্বর রয়েছে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে, 28 ডিসেম্বর 2022। এরপর আমরা যদি দেখি সাধারণ জ্ঞান আরও কিছু রয়েছে। স্মার্ট বাংলাদেশি করার ভিত্তি কয়টি ও কী কী? স্মার্ট বাংলাদেশি করার ভিত্তি হচ্ছে 4টি, যথা স্মার্ট সিটিজেন, এরপর হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট। এরপর আমরা যদি দেখি 16 নম্বর রয়েছে মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, 10 এপ্রিল 1971। 2023-24 অর্থবছরে ঘোষিত বাজেট মোট জিডিপির কত শতাংশ, 15.21%। 18 নম্বর রয়েছে ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে, 13 অক্টোবর 2015, যেটি হচ্ছে 8ম বিভাগ এবং সর্বশেষ বিভাগ। প্রথম কোন সৌদি নারী নবচারী মহাকাশে যাত্রা করেন, রায়ানা বার্নাউই। 20 হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026 সালে কোন কোন দেশে অনুষ্ঠিত হবে, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। এরপর 21 নম্বর রয়েছে সুইফটের পূর্ণরূপ কি, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। এরপর 22 নম্বর রয়েছে স্পার্সের পূর্ণরূপ কি, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। A2A এর পূর্ণরূপ কি, অ্যাসপায়ার টু ইনোভেট। এরপর আমরা দেখি গণিত। তো এখন পর্যন্ত আমরা যতগুলো করলাম প্রত্যেকটার জন্য একটার জন্য 1 মার্ক করেছিল। এখন গণিতে যদি 4টি অঙ্ক থাকে তাহলে 5 মার্ক করে হবে, যদি 5টি অঙ্ক থাকে তাহলে 4 মার্ক হবে, অথবা উল্লেখ করা থাকবে কোনটার জন্য কত মার্ক। তাহলে আমরা দেখি গণিতটা কি বলছে এখানে। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আম বিক্রয় করেন, ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। অর্থাৎ তিনি 1 টাকায় 3টি এবং 1 টাকায় 5টি দরে সমান সংখ্যক আম ক্রয় করেন, এক ব্যক্তির টাকায় 4টি করে আম বিক্রয় করেন, ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে ওই ব্যক্তি
2টি দরে আম ক্রয় করছিলেন। প্রথম হচ্ছে 1 টাকায় 3টি দরে এবং পরবর্তীতে 1 টাকায় 5টি দরে আম ক্রয় করছিলেন এবং পরবর্তী দিনই 1 টাকায় 4টি দরে আম বিক্রয় করছেন। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতিটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমরা যদি দেখি 3টি আমের ক্রয় মূল্য 1 টাকা, 1টি আমের ক্রয় মূল্য 1 ভাগ 3 টাকা। আবার 5টি আমের ক্রয় মূল্য 1 টাকা, 1টি আমের ক্রয় মূল্য 1 ভাগ 5 টাকা। আমরা ঐকিক নিয়মে মূলত প্রথমে যে দরে আম কিনছেন তার একটি মূল্য বের করলাম, অনুরূপভাবে পরবর্তীতে আরেকটির মূল্য বের করলাম। এখন তিনি 1 যোগ 1 বা 2টি আমের মোট ক্রয় মূল্য কত হচ্ছে 1 ভাগ 3 যোগ 1 ভাগ 5 টাকা। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 8 ভাগ 15 টাকা। আবার 4টি আমের বিক্রয় মূল্য 1 টাকা, 1টি আমের বিক্রয় মূল্য 1 ভাগ 4 টাকা। তাহলে আমাদের এখানে আমরা টোটাল আম ক্রয় করছি 2টি, তাহলে 2টি আমের ক্রয় মূল্য আমরা বের করছি 15 ভাগের 8 টাকা। এই জন্য আমরা এখানে বিক্রয় মূল্য 2টি আমরা বের করব। তাহলে 2টি আমের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 1 ভাগ 2 বা 2-এর 1 টাকা। এখন আমাদের এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি নাকি কম সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম, যে কারণে আমাদের ক্ষতি হয়েছে। তো আমরা ক্ষতিটা বের করি। আমাদের 15 ভাগ 8 টাকা আছে ক্রয় মূল্য ছিল এবং 2 ভাগের 1টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্ষতিটা বের করতেছি 15 ভাগ 8 বিয়োগ 1 ভাগ 2। আমরা ক্যালকুলেশন করে পাবো 30-এর 1 টাকা বা 1 ভাগ 30 টাকা। তো এই যে আমাদের 1 ভাগ 30 টাকা ক্ষতি হলো, এটা কত টাকায় হয়েছে? এটা হচ্ছে আমাদের 8 ভাগ 15 টাকায় বা 15-এর 8 টাকায় আমাদের এই 1 ভাগ 30 টাকা ক্ষতি হয়েছে। তো এখন এখান থেকে আমরা শতকরাটা বের করব। এখন 8 ভাগ 15 টাকায় ক্ষতি হয় 1 ভাগ 30 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 1 ভাগ 30 গুণন 15 ভাগ 8 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয় 1 গুণন 15 গুণন 100 ডিভাইডেড 30 গুণন 8 টাকা। বা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6.25 টাকা। 6.25 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ওই ব্যক্তির শতকরা ক্ষতি হবে 6.25 টাকা। এরপরে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, আরেকটা অঙ্ক বলা আছে 25 নম্বর। একটি শাড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে তিনি 10% ক্ষতি হয়েছে যদি 625 টাকায় বিক্রয় করেন, আর কত টাকায় বিক্রয় করলে আমাদের 10% লাভ হবে, তার মানে আমাদেরকে বিক্রয় মূল্য বের করতে হবে এবং 10% লাভ হয়। তাহলে আমরা ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু আমাদের 100 টাকা ক্রয় মূল্য 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে, 10 টাকা কম হবে, তার মানে 100 বিয়োগ 10 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমাদের 100 ভাগ 90 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য আমরা 625 টাকায় বিক্রয় করেছিলাম, তাহলে 625 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমাদের 694.44 টাকা। অর্থাৎ 10% ক্ষতিতে আমাদের যে আমাদের ক্রয় মূল্য ছিল সেটি হচ্ছে 694.44 টাকা। এখন 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের হবে 100 যোগ 10 = 110 টাকা। কারণ আমাদের মূল মূল্য যদি 100 টাকা হয়ে থাকে ক্রয় মূল্য, তাহলে আমাদের 10% লাভে যদি আমরা বিক্রয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই 10 টাকা লাভ করে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 10 = 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। অতএব আমাদের ক্রয় মূল্য যেহেতু আমরা 694.44 টাকায় কিনেছিলাম, সেটা 694.44 টাকায় হলে বিক্রয় মূল্য হবে আমাদের 110 গুণন 694.44 ডিভাইডেড বা ভাগ 100 টাকা। ক্যালকুলেশন করে আমরা পাবো 763.89 টাকা। এরপর একটা রয়েছে উৎপাদকের বিশ্লেষণ, x² + x - a + 1 * a + 2। তো উৎপাদকের বিশ্লেষণটা একটু জটিল, একটু গভীরভাবে বুঝতে হবে। x² + x - a + 1 * a + 2। তো এই যে এক্সটা রয়েছে, আমরা এই এক্সটাকে ঠিক রেখে এই এক্সের সাথে আমরা a + 1 a + 2 এমনভাবে কাজ করে নেব যেন পরবর্তীতে আমরা a + 1 এবং a + 2 কমন নিতে পারি। তো সেটা এখানে করা হয়েছে। x² + এই এক্স আমরা এখানে ফিক্সড রাখছি, এই এক্সটা আমরা এখানে ফিক্সড রাখছি। এই এক্সের সাথে আমরা দেখুন এই লাইন দুটো বা আমরা যে রাশিটা গঠন করছি এটা আমরা একটু বাড়তি করে নিছি। তাহলে a + 2 - a + 1 এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি কিন্তু 1 পাবো। a + 2 - a - 1 যদি করি তাহলে আমাদের এই a আর a কাটা যাবে, তখন এই 2 থেকে -1 চলে গেলে শুধু 1 থাকবে। 1কে x দ্বারা গুণ করলে আমরা কিন্তু x-ই পাবো। তো এই যে এখান থেকে এই অংশটা আমরা বাড়তি করে নিছি।
তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস আর এই যে প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এখন এই যে অংশটা এটা আমরা গুণ করে দিয়েছি এক্সের সাথে, প্রথমে এ প্লাস টু এর গুণ করে দিছি, এখানে এ প্লাস টু ইন্টু এক্স, অনুরূপভাবে মাইনাস এ প্লাস ওয়ানের সাথে এক্সের গুণ করে দিছি, প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এই যে এই অংশটার ভেতর থেকে আমরা এক্স কমন নিছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু এক্স, এইটুকুর ভেতরে আমরা এক্স কমন নিছি, তাহলে এইটুকুর ভেতরে এক্স গেলে শুধু এক্স থাকে, প্লাস এ প্লাস টু ইন্টু এক্সের ভেতর এক্স গেলে শুধু এ প্লাস টু থাকে, মাইনাস এখন এ প্লাস ওয়ান থেকে শুরু করে এই এ প্লাস টু পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সম্পূর্ণ অংশটার ভেতরে আমাদের এ প্লাস ওয়ান কমন যায়, তাহলে আমরা এ প্লাস ওয়ান কমন নিচ্ছি, এ প্লাস ওয়ান ইন্টু এখান থেকে শুধু এক্স, এই সামনে মাইনাস ছিল এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখান থেকে প্লাস ওয়ান গেলে শুধু থাকে এ প্লাস টু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস টু আমরা গুণ করে দিলাম, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যেটা ছিল সেটা উঠিয়ে দিলাম, এক্স প্লাস এ প্লাস টু মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ প্লাস টু। এখন এই এক্স প্লাস এ প্লাস টু এক্স প্লাস এ প্লাস টু এই সম্পূর্ণটার ভেতর থেকে আবার এক্স প্লাস এ প্লাস টু কমন যায়, তাহলে এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেটে উঠাই দিচ্ছি মাইনাস মাইনাস ওয়ান, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। এরপর আরও কিছু রয়েছে, এটা পোস্ট রিলেটেড সাধারণ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আপনাদের যে পোস্ট রিলেটেড পরীক্ষা হবে সেই রিলেটেড প্রশ্ন থাকতে পারে। যেমন এখানে রয়েছে সায়রাত মহল বলতে কী বোঝায়, কয়েকটি সায়রাত মহলের নাম লিখুন, ই নামজারি বলতে কী বোঝায়, শিকস্তি পয়স্তি বলতে কী বোঝায়, খতিয়ান পর্চা কী, খতিয়ানে কী কী বিষয় উল্লেখ থাকে। যদি এটি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন, তবে এটি হচ্ছে মূলত ভূমি মন্ত্রণালয়ের অধীনে ছিল, এই কারণে এখানে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো আপনাদের যে মন্ত্রণালয়ের অধীন পরীক্ষা হবে সেই ধরনের প্রশ্ন থাকতে পারে, কম্পিউটার রিলেটেড হলে কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো গণিতগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হবে সেটা কমেন্টে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে গণিতগুলোর জন্য আলাদা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ, আজকে পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করেন যেন আপনার বন্ধুরা সকলেই দেখতে পারে। ধন্যবাদ।